এই যে ডিবি হারুন তাকে দিয়ে এত কিছু করালো, এত কিছু করানোর পরে হঠাৎ করে দেখলাম আমি আমি ঢাকা একজনকে ফোন করলাম যে এই যে ডিবি হারুনের এই যে সেক্সুয়াল লিঙ্ক ভাইরাল হলো, এটা কে ভাইরাল করলো? তারা বলছে যে এটা সরকারি ভাইরাল করেছে। আজকে স্বরাষ্ট্রমন্ত্রী, আমি জানি না কোন চাপে কিছুক্ষণ আগে দেখছিলাম, উনি বলছেন যে পুলিশ কেন গুলি করলো তার তদন্ত করা হোক। আপনি ঘটনা ঘটার আধা ঘন্টার মধ্যে যখন অলমোস্ট সকল বাহিনী প্রধান যখন বললেন যেটা বিএনপি জামাতের কাজ, ওনারা কি করে তথ্য পাইলেন? ওনারা যদি আধা ঘন্টার মধ্যে তথ্য পান বিএনপি জামাতের কাজ, তাহলে এটি আগে গোয়েন্দা তথ্য অনুযায়ী সেই ব্যবস্থাগুলো নিলেন না কেন? কি বেদনা নয়। আর আমি ওই মেট্রো রেল সংস্কার করতে পারবো, আমার টাকা দিয়ে আপনার টাকা দিয়ে সেটা করতে পারবো, কিন্তু যদি হাজারো দিন চিন্তা করি তাহলে আমার ওই 4 বছরের ফুটফুটে সুন্দর সোনামণিটা, যারা 4 থেকে 16 বছরের মধ্যে 11 জন মারা গেছে, একজনকেও তার মায়ের বুকে ফিরে দিতে পারবো, একজনকেও ফিরে দিতে পারবো। এখন যে বিষয়টি যেটি হলো যে স্বাধীন বাংলাদেশের 53 বছর পরে ছাত্রদের যৌক্তিক আন্দোলন দমনের জন্য যে সমস্ত মারণাস্ত্র ব্যবহার করেছে সেটি অকল্পনীয়, অচিন্তনীয়, চিন্তনীয়, অগ্রহণযোগ্য, কিন্তু এই সরকার সেই কাজটাই করেছে। আবার সেইটি নিয়ে আবার হাইকোর্ট থেকে একটা রায় এলো যে জাতিসংঘে উপহাস শুরু করেছে। তারপরে দেখলাম যে তাকে আজকে একটু আগে বাদ দেওয়া হলো, ডিবি থেকে সরিয়ে দেওয়া হলো। এই বিষয়টা আসলে সরকার কি অর্জন করতে চাইছে ডিবি হারুনকে সরিয়ে? বোধহয় কারো দ্বিমত আর নাই, এবং দ্বিমত যে নেই তার সবচেয়ে বড় প্রমাণ যে আজকে সরকার দলের সাধারণ সম্পাদক বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের অফিসে যখন সাবেক ছাত্রলীগের নেতৃবৃন্দকে নিয়ে একটি মত বিনিময় সভায় বসেছিলেন, উনি সেই মত বিনিময় সভা করতে পারেননি। ওয়া ভুয়া চিৎকার দেওয়াতে উনি সেখান থেকে বের হয়ে যেতে বাধ্য হয়েছেন। তার মানে সরকারের ভাবমূর্তি দারুণ ভাবে ক্ষুণ্ণ হয়েছেন। এবং একইভাবে হারুন সাহেবের এই বিষয়টা নিয়েও কিন্তু উনি এই ঘটনা নয়, বহুদিন যাবতই উনি বিএনপির অফিসের বিভিন্ন সময় বিভিন্ন রকমের গ্রেপ্তার, এটা ওটা, এগুলো নিয়ে মানুষের মধ্যে এক ধরনের অবিশ্বাস, আস্থাহীনতার জায়গা। সর্বোপরি সর্বশেষ এই যে ওনার কাছে 6 জন সমন্বয়কারীকে নিয়ে যাওয়া এবং তার কাছে আবার লুঙ্গি পরে সেখানে আন্দোলন প্রত্যাহার করা, এই বিষয়গুলো মানুষের কাছে গ্রহণযোগ্য হয়নি। এবং আপনি নিজেও জানেন যে এই প্রশ্নটি উঠিয়েছিলেন, আমরা পত্রিকার মাধ্যমে যেটা জেনেছি, 14 দলের মিটিং এ আমাদের রাশেদ খান মেনন সাহেব, যে উনি এগুলো করছেন, এগুলো মানুষ ভালোভাবে নিচ্ছে না। তখনই পত্রিকার ভাষ্য অনুযায়ী যে মাননীয় প্রধানমন্ত্রী তখন ক্ষুব্ধ হন এবং তাকে সরিয়ে দেন। বিষয়টা হলো যে সরকারের এই হারানো ভাবমূর্তি ফিরিয়ে আনার জন্য এক জায়গায় থেকে আরেক জায়গায়, ওনাকে খুব খারাপ জায়গায় দেওয়া হয়েছে এমন কিন্তু নয়, ওনাকে মেট্রোপলিটনের অত্যন্ত ভালো একটি এবং গুরুত্বপূর্ণ একটি জায়গায় কিন্তু দেওয়া হয়েছে, ক্রাইম এবং অপারেশনে দেওয়া হয়েছে। অতএব এটাও কিন্তু বড় ধরনের একটি জায়গা। এই মেধাবী ছাত্রদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করেছে, তারা সেটা নিতে পারেনি, তারা সেটা হজম করতে পারেনি, যার কারণে সকল রক্তচক্ষুকে উপেক্ষা করে আজকেও যখন 20 বছরের একটি আমার কন্যা তুল্য সন্তান ছাত্রী যখন বলে দাবি আদায় না হওয়া পর্যন্ত ঘরে ফিরে যাব না, আমার রক্ত শিহরিত হয় যখন আমার এই দেশকে নিয়ে আমি স্বপ্ন দেখতে শুরু করি যে দুর্নীতিমুক্ত সমাজ হবে। যখন দেখি আমার একজন কন্যা সন্তান, আমার একজন ছেলে যখন বলে একজনকে ধরবেন, আইন শৃঙ্খলা বাহিনীর চোখে চোখ রেখে একজনকে ধরবেন 2 জন আসবো, 2 জনকে ধরবেন 4 জন আসবো, 50 জনকে ধরবেন 100 জন আসবো, এটি আমাদেরকে স্বপ্ন দেখায়। প্রথম দাবি হলো যে আজ পর্যন্ত যাদেরকে গুলি করে হত্যা করা হয়েছে তাদের জন্য রাষ্ট্রকে ক্ষমা চাইতে হবে, কারণ এটি তো হয় না, এটা তো গ্রহণযোগ্য হয়ে যেত, গণহত্যার পর্যায়ে চলে গেছে। স্বাধীনতার পরে বা সারা বিশ্বের কোন যৌক্তিক দাবির জন্য এতগুলো ছাত্রকে আত্মাহুতি দিতে হলো, তাদের রক্তে রঞ্জিত হলো, 4 বছরের ছেলে থেকে বৃদ্ধ তাদের উপরে মেয়ে খেলছে তারা, এটি কি কল্পনা করা যায় স্বাধীন দেশে? প্রকৃত অপরাধীকে চিহ্নিত করে বিচার করতে হবে। আবু সাইদকে মারা হলো রংপুরে, সারা বিশ্ব দেখলো আবু সাইদ নিরস্ত্র ছিল। আবু সাইদ স্বপ্নেও ভাবেনি কোনোদিন যে তাকে এভাবে গুলি খেতে হবে। আবু সাইদের একটি তেজদীপ্ত একটা প্রত্যয় ছিল, বিশ্বাস ছিল যে স্বাধীন দেশের আমার বড় ভাই পুলিশ আমাকে গুলি করতে পারে। এরা কারা যারা আমার দেশের টাকায় কেনা অস্ত্র দিয়ে আমার সন্তানদেরকে গুলি করে? তারপরে 2 দিন পরে সারা বিশ্ব দেখলো, ধিক্কার জানলো, তারপরে বিচার বিভাগে কমিশন গঠন হইলো রাষ্ট্রের পক্ষ থেকে। 2 দিন পরে কারা এবং কাদের ইন্ধনে মামলা হলো যে বিক্ষিপ্ত ছাত্রদের সররা গুলিতে এসে নিহত হয়েছে। এর চেয়ে বড় মস্করা, এর চেয়ে বড় উপহাস
আর কিছু হতে পারে? এই মুহূর্তে দেশে বিদেশে, অরে বাহিরে, দলে বিরোধী দলে সরকারের ভাবমূর্তি চরমভাবে প্রশ্নবিদ্ধ। এটা নিয়ে বোধহয় কারো দ্বিমত আর নাই, এবং দ্বিমত যে নেই তার সবচেয়ে বড় প্রমাণ যে আজকে সরকার দলের সাধারণ সম্পাদক বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের অফিসে যখন সাবেক ছাত্রলীগের নেতৃবৃন্দকে নিয়ে একটি মত বিনিময় সভায় বসেছিলেন, উনি সেই মত বিনিময় সভা করতে পারেননি। ভুয়া ভুয়া চিৎকার দেওয়াতে উনি সেখান থেকে বের হয়ে যেতে বাধ্য হয়েছেন। এটি কিছু না, মানুষকে একটা আই ওয়াশ করা, এটি মানুষ, আমি ফেসবুক দেখলাম, পত্রিকা দেখলাম, এ ধরনের মন্তব্য। মানুষ কি চায়? মানুষ গুলি বন্ধ চায়। মানুষ কি চায়? সন্তানের প্রতি আর যেন টিয়ার সেল ছোড়া না হয় সেটি চায়। মানুষ চায় অর্থ পাচারকারীদের বিচার। মানুষ চায় গণতান্ত্রিক বাংলাদেশ। মিশন ভাই, এগুলা করে খুব বেশি তাদের হারানো ভাবমূর্তি ফিরে আনা যাবে এই মুহূর্তে, এমনটি নয়। কারণ আজকে জামাতের ইস্যু, আপনি ভুলে গেছেন 96 এর কথা, যে এই জামাত এবং আজকের আওয়ামী লীগ কাঁধে কাঁধ মিলিয়ে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা এবং বিএনপিকে ক্ষমতাচ্যুত করার জন্য কি করেনি, তখন জামাত কেন ভালো হলো? গত 14টি বছর এই ধরে জামাতকে আজ নিষিদ্ধ করি, কাল করি, পরশু করি, কোর্টে এখনো জামাত নিষিদ্ধ করার মামলা সুপ্রিম কোর্টে অথবা হাইকোর্টে বিচারাধীন। সেই মামলা ফয়সালা না করে শুধু বিএনপি এই জামাত প্রাণ খেলে বিএনপিকে বিশ্বের কাছে, মানুষের কাছে বিতর্কিত করার যে জামাতিটা, সেটি কিন্তু তারা খেলেছে। এখন যখন দেখছে কোনো টার্ম কাজে হচ্ছে না, এই ইস্যুটাকে আমার ব্যক্তিগত ধারণা যে এই যে চলমান যে আমার সন্তান তুল্য ছাত্রদের যে যৌক্তিক দাবি, 9 দফা দাবি, সেই দাবি পূরণে সরকারের অনীহাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য এই জামাতি ইস্যুটাকে সামনে নিয়ে আসা হয়েছে। একটা জিনিস মনে রাখতে হবে যে যখন আপনি কোন দল, জামাতের 9 থেকে 10% ভোট আছে, আমি জানি না জামাতের লোকেরা আরো হয়তো তথ্য বলছে 8, 9, 10 এরকম ভোট আছে, তাহলে এই 10% লোককে যখন আপনি নিষিদ্ধ করবেন তাদের কর্মকাণ্ডকে, তারা যদি আন্ডারগ্রাউন্ডে চলে যায়, তাহলে এর ভয়াবহতা কতটুকু হতে পারে বাংলাদেশের এই যে শান্তিকামী বা সামাজিক মানুষের মধ্যে, এর প্রভাব কিন্তু ভালো হওয়ার কোনো লক্ষণ ইতিহাস কিন্তু আমাদেরকে তা বলে না। সেটা ভেবে দেখতে হবে। তারপরেও আমি মনে করি যে ঠিক আছে, আপনি যদি মনে করতে চান জামাতকে নিষিদ্ধের মধ্য দিয়ে আপনি আরেকটা টার্ম কাল খেলবেন, সেটি কিন্তু আমরা শুনছিলাম আজকের মধ্যেই হয়ে যাবে, কালকে তো দেখলাম, এখন পর্যন্ত কিন্তু সেটি হয়নি। তারপরে দেখেন সরকার হেফাজতি টার্ম খেললো। কি টার্ম খেললো? যে হেফাজতকে মারে ধরে একবারে যাত অবস্থা। পরে আবার দেখলাম সেই হেফাজত সরকারের এত কাছাকাছি আসলো যে হেফাজতি জননী পর্যন্ত উপাধি নিলেন উনি। এই সবকিছু মিলিয়ে আপনি যদি চিন্তা করেন, এখন সরকার তার ভাবমূর্তি যে যাওয়ানো এবং দেশে বিদেশে, আমি যেটা বলছিলাম যে চরমভাবে যে সংকট, এই সংকটটা কিন্তু শুধু রাজনৈতিক সংকটের মধ্যে বা এই ছাত্রদের সংকটের মধ্যে নাই, এটা চরম অর্থনৈতিক সংকটের মধ্যে পড়ে গেছে। তা আপনি কি করে দেশটাকে বাঁচাবেন? কারণ অর্থনীতি যদি চরম সংকটের মধ্যে পড়ে, এই রাজনৈতিক সংকটের চেয়ে, আমরা কিন্তু মিশন ভাই বহুবার বলার চেষ্টা করেছি যে আমাদের যে রাজনৈতিক সংকট, এটি যদি রাজনীতির টেবিলে বা আলোচনার টেবিলে বসে সমাধান করা না যায়, এটা যদি আস্তে আস্তে একটু একটু করে যদি অর্থনৈতিক চরম সংকটের মধ্যে চলে যায়, কোনো দাওয়াই কাজ করবে না। তখন সরকারকে কিন্তু ওই শাটডাউন করতে হবে বা সরকারকে চলে যেতে হবে। তবে আপনি নিশ্চয়ই পড়েছেন, সেখানে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র ভলকার তুর্কি বলেছেন, তিনি বলেছেন যে তাদের কাছে ছাত্রদের উপর যে সহিংসতা চালানো হয়েছে আইন শৃঙ্খলা বাহিনী দ্বারা, তাদের কাছে এটার বিশ্বাসযোগ্য প্রমাণ রয়েছে। বিশ্বাসযোগ্য প্রমাণ রয়েছে। তো এই সব মিলিয়ে এই আন্তর্জাতিক চাপের বিষয়টা আপনি কিভাবে দেখছেন? আমরা বিশ্বে সকল জায়গায় বড় ধরনের একটি চাপের মধ্যে আছে, সেটা অর্থনৈতিক চাপ, মানবাধিকারের চাপ। আপনি বিশ্বের এমন কোন সংস্থা কি আছে, ইভেন পার্শ্ববর্তী ভারত, সেই এই আমাদের কলকাতাতে, সেখানে যে ধরনের চাপ তৈরি হয়েছে, কোনোদিন ভারতের কলকাতা বিশ্ববিদ্যালয়, যাদবপুর বিশ্ববিদ্যালয়, তারপরে যে এগুলো কখনো দেখেছেন যে এই ধরনের চাপ তৈরি হয়? সারা জায়গায়, সারা বিশ্বে। আমি কিছুক্ষণ আগে শুনছিলাম লন্ডনে, আপনি ভালো বলতে পারবেন যে সমস্ত মানুষ লাল পাঞ্জাবি, লাল গেঞ্জি, লাল শার্ট। জাতিসংঘ বলেছে, রূপা হক এবং আফসারা, তারা আজকে বলছে যে আন্তর্জাতিক মানের তদন্ত হওয়ার জন্য চাপ প্রয়োগ করার জন্য তারা পার্লামেন্টে বলছে। কিছুক্ষণ আগে আমি দেখছি সেখানে আপনাদের 1 নম্বর রোমে মিটিং, যে জায়গায় আমি বলছি যে দেখেন আজকে জাতিসংঘ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, আমেরিকা, ইউরোপীয় ইউনিয়ন, আপনি কি একবার চিন্তা করতে পারেন যে ইউরোপীয় ইউনিয়ন মানে কি? আমেরিকা যা বলে ইউরোপীয় ইউনিয়ন কিন্তু তাই। তাহলে আমার দেশের যে ব্যবসা বাণিজ্য,
তার তো অধিকাংশ স্টেক হোল্ডার কিন্তু ইউরোপীয় ইউনিয়ন, কানাডা, আমেরিকা, অস্ট্রেলিয়া। এই যে তারা যদি আমার এই জিএসপি তো বাদ দেন, তারা তো বলছে আর কাজ করবে না, তারা ওটা নিয়ে আর কাজ বলতে ওটা নিয়ে আর অগ্রসর হবে না। এবং কিছুক্ষণ আগে দেখছিলাম ব্রাজিলসে ইউরোপীয় ইউনিয়ন খুব কড়া প্রতিবাদ জানিয়েছে এই হত্যার জন্য। তাহলে সারা বিশ্ব থেকে এই মুহূর্তে বলতে গেলে যে বড় ধরনের একটি চাপের, এবং গতকাল দেখেন চাপের প্রেক্ষিতে যখন জাতিসংঘ বা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলতেছিল, বা আমাদের দেশের সুশীলরা, ওই যে টিআইবি চেয়ারম্যান, তারপর আরো যারা, যে এটা আন্তর্জাতিক তদন্ত হতে হবে, তখন মাননীয় প্রধানমন্ত্রী প্রেস সেক্রেটারি সাংবাদিক নাইমুল ইসলাম খান কিন্তু বললেন যে হ্যাঁ, উনি সম্মতি দিয়েছেন যে দরকার হলে আন্তর্জাতিক সহযোগিতা নিয়ে এটাকে নিরপেক্ষ তদন্ত করতে হবে। আজকে স্বরাষ্ট্রমন্ত্রী, আমি জানি না কোন চাপে, কিছুক্ষণ আগে দেখছিলাম, উনি বলছেন যে পুলিশ কেন গুলি করলো তার তদন্ত করা হবে, তার তদন্ত করা হবে। এই যে বিষয়গুলো আস্তে আস্তে না, ইয়ে তো বলেছে, মাহবুবুল আলম হানিফ বলছে এইসব পুলিশরা জামাত শিবির, এই জামাত শিবির ওই গুলি করছে। না, সে তো তাহলে সেই জামাত শিবিরকে চাকরি কেন দিল খুঁজে বের করতে, কারণ গত 18 বছরে তো জামাত শিবিরের চাকরি হওয়ার কথা না। তাহলে এই জামাত শিবিরের চাকরি কারা দিয়েছে? আওয়ামী লীগ দিয়েছে। তাহলে সেই পৃষ্ঠপোষকদেরকেও খুঁজে আনতে হবে। সে তো ভালো কথা, সেটা খুঁজে বের করে নিল। দেখেন আপনি কোথায় যাবেন, কালকে একজন মন্ত্রী এবং একজন ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল, যিনি রাষ্ট্রের আইনজীবী, প্রধান মুখ্য আইন কর্মকর্তা, তিনি বললেন তৃতীয় পক্ষ গুলি করেছে। সেই তৃতীয় পক্ষকে খুঁজে বের করার দায়িত্ব কার? রাষ্ট্রের। কোর্টের শুনানির পরে তৃতীয় পক্ষ যদি অন্য কেউ হয়, তাদেরকেও তদন্ত করে বিচারের আওতায় নিয়ে আসার দায়িত্ব এই রাষ্ট্র। এবং এতগুলো দায়িত্ব বিএনপি জামাতের। এতগুলো ছাত্র মারা গেল, একটা মামলাতেও একটা পুলিশকে আসামি করা হলো না। এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? না, এটা তো আমি আপনাকে জজ মেয়ের গল্প তো শুনাইছি, সেটা তো আমি বললাম যে সারা বিশ্ববাসী দেখলো যে কিভাবে সাইদকে হত্যা করা হলো, আর পুলিশি মামলা হলো। আপনি এই মামলা হবে কি করে? আপনি ঘটনা ঘটার আধা ঘন্টার মধ্যে যখন অলমোস্ট সকল বাহিনী প্রধান যখন বললেন যেটা বিএনপি জামাতের কাজ, ওনারা কি করে তথ্য পাইলেন? ওনারা যদি আধা ঘন্টার মধ্যে তথ্য পান বিএনপি জামাতের কাজ, তাহলে এটি আগে গোয়েন্দা তথ্য অনুযায়ী সেই ব্যবস্থাগুলো নিলেন না কেন? সেখানে নিরাপত্তা বাহিনী ডিপ্লয় করলেন না কেন? এই টিভি ভবনে আগুন লাগানো হলো, আমাকে বলেন তো, এই মেট্রো রেলে এগুলা দেখভাল করার জন্য কি কোনো আইন শৃঙ্খলা বাহিনী ছিল না? কোনো নিরাপত্তা বাহিনী ছিল না? না থাকার তো কথা না। কারণ আপনি যমুনা ব্রিজে যান, পদ্মা ব্রিজে যান, আইন শৃঙ্খলা বাহিনী আছে, এগুলো তো কেপিআই। কালকে শুনলাম ব্যারিস্টার মনিরুলের ধরতে তার বাসায় গেছে। হ্যাঁ, এই যে আমার দেশের আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থা দেখেন যে কত ক্রেজি, যিনি মারা গেছেন, এবং তারপর তার ডেথ সার্টিফিকেটটাও নাকি নিয়ে আসছে। আমি শুনলাম, পত্রিকায় দেখলাম। তাহলে এবং আজকে মেট্রো রেলের দায় চাপানো হচ্ছে বিরোধী দলকে। আপনি এতগুলা নেতৃবৃন্দকে বিরোধী দলের নিয়ে গেলেন, কোন তদন্ত কি করেছেন? কারা করছে তার নাম জানার জন্য রিমান্ডে নিচ্ছেন। একজন ভিপিসি পুলিশের আইন শৃঙ্খলা বাহিনীর ভাইয়ের ঘাড়ে হাত দিয়ে আসতে পারছে না রিমান্ডে। আমার বক্তব্যটি হলো, আবার পত্রিকায় আমরা দেখছি যে এই মেট্রো রেল একজন পরিবহন মালিক, সরকারি দলের নাকি একজন নেতা, তিনি যেহেতু তার পরিবহনের ব্যবসা চলে না, পত্রিকার কথা আমি বলছি, আমি জানি না, এটা খুঁজে দেখার দায়িত্ব সরকার। এটি খুঁজে দরকার, সত্য উদ্ঘাটন করে জাতিকে জানানোর দায়িত্ব তার। তাহলে এই যে দুটি মেট্রো রেল, আমার সম্পদ নষ্ট হলো আমার রাষ্ট্রের টাকায়, আমি দুঃখিত, আমি লজ্জিত। এটি কোনোভাবেই কাম্য নয়, কিন্তু সেটি কোনোভাবেই আমার সন্তান হারানোর বেদনার চেয়ে বেশি বেদনা নয়। আর আমি ওই মেট্রো রেল সংস্কার করতে পারবো, আমার টাকা দিয়ে, আপনার টাকা দিয়ে সেটা করতে পারবো। কিন্তু যদি হাজারো দিন চিন্তা করি, তাহলে আমার ওই 4 বছরের ফুটফুটে সুন্দর সোনামণিটা, যারা 4 থেকে 16 বছরের মধ্যে 11 জন মারা গেছে, একজনকেও তার মায়ের বুকে ফিরে দিতে পারবো, একজনকেও ফিরে দিতে পারবো না। তার জন্য আহাউ না করে আজকে সরকার প্রধান বললেন যে এই কোটা সংস্কার আন্দোলনে এত মানুষ মারা যাবে, আমি বুঝতে পারি। যখন বুঝেছেন তখনও কি এই হামলা বন্ধ হয়েছে? আজকেও তো বরিশালে হামলা হয়েছে, চট্টগ্রামে হামলা হয়েছে, রাজশাহীতে হামলা হয়েছে, ঢাকাতে, সকল জায়গায়, সিলেটে হামলা হয়েছে। বন্ধ তো হয়নি। আজকেও তো মারা যেতে পারতো, আজকেও তো নিহত হতে পারতো। বন্ধ করেন, দয়া করে এগুলো বন্ধ করেন, আল্লাহর হস্তে বন্ধ করে সমাধানের পথ খোঁজেন। বিশ্বের যে কোনো জায়গায় এরকম হলে মিশন ভাই সর্বদলীয় মিটিং হতো, দেমাগ ভুলে, অহম্বোধ ভুলে, জানমালের ক্ষয়ক্ষতি রোধ করার জন্য যে কোনো বিবেকবান মানুষ আলোচনার টেবিলে আসবে। এখন পর্যন্ত শুনেছেন আলোচনা তৈরি হয়ে আলোচনার পথ বন্ধ করে বন্দুক হাতে নিয়ে ট্রিগার টিপা হচ্ছে। তাহলে জামাত শিবিরের পুলিশ যদি থাকে, আমি তো সাধুবাদ জানাতে চাই হানিফ সাহেবকে যে আপনি দয়া করে একটা তদন্ত কমিটি করেন, তদন্ত কমিটি করে যারা যারা গুলি করলো
দরকারই নাই। এক আবু সাইদকে যে গুলি করছে তাকে খুঁজে বের করো।